প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24-এর নিয়মিত আয়োজন প্রাসঙ্গিকে। আপনাদের সঙ্গে আছি আমিন আল রশিদ। আমাদের আজকের আয়োজন বাংলার ধান। ধান সারা পৃথিবীর প্রায় অর্ধেক জনগোষ্ঠীর প্রধান খাদ্যশস্য, আর যে হারে মানুষ বাড়ছে তাতে 2030 সালের মধ্যে ধানের উৎপাদন বাড়াতে হবে প্রায় 25%। কিন্তু জলবায়ু পরিবর্তন, নগরায়ন এরকম নানা কারণেই ধানসহ অন্যান্য খাদ্যশস্যের উৎপাদন এখন হুমকির মুখে। এরকম বাস্তবতায় ধানের জিনোম সিকোয়েন্স বা জন্মরহস্য উন্মোচিত হয়েছে। কি কাজে লাগবে এই জিনোম সিকোয়েন্স, আর বাংলাদেশের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে এই ধানের ভূমিকাই বা কতটুকু? এসব প্রশ্ন মাথায় রেখেই আমাদের আজকের আয়োজন। এ নিয়ে কথা বলবার জন্য আমাদের স্টুডিওতে আছেন কৃষি অর্থনীতিবিদ ডক্টর জাহাঙ্গীর আলম এবং রয়েছেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক জীবন কৃষ্ণ বিশ্বাস। আপনাদের দুজনকে স্বাগত জানাই। আমরা জীবন কৃষ্ণ বিশ্বাস, আপনাকে দিয়েই একটু শুরু করি। এই যে পাটের জন্মরহস্য উন্মোচিত হয়েছে আগেই, আমাদের বাংলাদেশের একজন বিজ্ঞানী উন্মোচন করেছেন, এবার ধানেরও জিনোম সিকোয়েন্স হলো। জিনোম সিকোয়েন্স জিনিসটা আসলে কি, একটু যদি সহজ করে বলেন আমাদের দর্শকদের জন্য। আসলে আগে বলেনি যে পাটের জিনোম সিকোয়েন্স আবিষ্কৃত হয়েছে এই তো কিছুকাল আগে, এবং তারও আগে 2005 সালে ধানের জিনোম সিকোয়েন্স আবিষ্কৃত হয়। আসলে জিনোম সিকোয়েন্স বিষয়টা বিরাট কর্মযজ্ঞের ফলস্বরূপ আমরা পাই, কিন্তু যদি সংক্ষেপে বলতে হয় তাহলে বিষয়টা এমনই যে কোনো একটি জীবসত্তা, হতে পারে যে কোনো প্রাণী, যে কোনো উদ্ভিদ, তার জীবনের যে বিভিন্ন বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো মানে তার যে বহিঃপ্রকাশ ঘটে যে শারীরতাত্ত্বিক প্রক্রিয়ায় বা যে জেনেটিক প্রক্রিয়ায়, সেটাই হলো তার জিনোম বা জীবনের যে বৈশিষ্ট্য। এবং সেটা প্রকাশিত হয় যে জীবের যে কোষ দিয়ে জীবকোষ গঠিত, সেই জীবকোষের মধ্যে যে ক্রোমোজোম আছে, ক্রোমোজোমের মধ্যে যে ডিএনএ আছে, সেই সমস্ত তার মধ্যে যে বিভিন্ন ক্ষারক, যে সমস্ত জীব প্রাণ রাসায়নিক বৈশিষ্ট্য আছে, সেগুলো দিয়েই এগুলো প্রকাশিত হয়। আমার কথাটা একটু জটিল হয়ে গেল, যদি সহজ করে বলি তাহলে এটাকে রোড ম্যাপ বলা যেতে পারে। যদি এখান থেকে যদি ময়মনসিংহ পর্যন্ত যদি কোনো রাস্তা হয়, সেই রাস্তার বিভিন্ন জায়গায় যে সমস্ত আমার মাইল পোস্টগুলো থাকে, আমি বলতে পারি ওই মাইল পোস্টগুলো আমার জিনোম সিকোয়েন্সের বিভিন্ন ধাপ। আচ্ছা, আমরা একটু ডক্টর জাহাঙ্গীর আলম, আপনার কাছে যদি আসি, এই যে ধানের জিনোম সিকোয়েন্স হলো, তাতে আমাদের লাভ কি, মানে বাংলাদেশের কৃষির কি লাভ? জিনোম সিকোয়েন্স কি, এটা আমার সহকর্মী ডক্টর জীবন বলেছেন খুব বিস্তারিতভাবে। তো এটার প্রধান কাজটা যদি আমি একটি ডিজায়ার্ড ভ্যারাইটি উদ্ভাবন করতে চাই, উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন করতে চাই, খরা সহিষ্ণু জাত উদ্ভাবন করতে চাই, তাহলে এই জীবন রহস্য বা জিনোম সিকোয়েন্স, আমরা জিনোম সিকোয়েন্সের বাংলা জীবন রহস্য বলি, এটা কি একাডেমিক্যালি ঠিক আছে? একাডেমিক্যালি যদি খুবই সঠিক বা যথার্থ নাও হয়, তবু বিভিন্ন পত্রপত্রিকায় এই শব্দটা ব্যবহার করা হয়েছে, এখন প্রচলিত হয়ে গেছে, কাজে এটার জন্য খুব একটা অসুবিধা হওয়ার কথা না। তো এটা 2014 সালের মে মাসে 28 মে, যখন ওয়ার্ল্ড হাঙ্গার ডে, তখন বেইজিং জিনোম ইনস্টিটিউট থেকে 3000 ধানের জাতের জিনোম সিকোয়েন্স প্রকাশ করা হয়, এবং এখানে বাংলাদেশের 186টি জাত আছে। এবং এটার ফলে এই 3000 ধান সারা পৃথিবী থেকে নেয়া, সারা পৃথিবী থেকে নেয়া ধান, যেখানে যেখানে ধান উৎপাদন হয়, এবং এগুলো মূলত 16টা দেশকে নির্ধারণ করা হয়েছে, আফ্রিকার 8টি এবং এশিয়ার 8টি দেশ, যারা এটা থেকে বিশেষভাবে লাভবান হবে।
এবং এটা ওই প্রতিকূল পরিবেশে একটা জাত যদি আমি উদ্ভাবন করতে চাই, উচ্চ ফলনশীল জাত, তো সেটা এই জেনোম সিকোয়েন্সটা খুবই দরকার হবে। আর বিশেষ করে আপনার যে ছোট কৃষক আছে তারা তো খুব কষ্টদায়ক পরিবেশে চাষাবাদ করে, তাদের কষ্টের লাঘব হতে পারে। তাছাড়া বৈরী আবহাওয়ার কথা আমি বলছি, এটা তো আবহাওয়ার বৈরিতা এখন অনেক বেশি বেড়ে গেছে, জলবায়ু পরিবর্তনের খরা বেশি হচ্ছে, তারপরে লবণাক্ততা আছে, জলমগ্নতা আছে। এইসব কারণে নতুন ভ্যারাইটি, নতুন জাত যদি উদ্ভাবন করতে হয়, জেনোম সিকোয়েন্স এইসব বাস্তবতা মাথায় রেখে তো বিডি অনেক জাত উদ্ভাবন করেছে অলরেডি। যেমন লবণ সহিষ্ণু ধান আপনার উদ্ভাবন করেছেন, খরা সহিষ্ণু ধান উদ্ভাবন করেছেন, মানে এইগুলো তো আপনারা জিনোম সিকোয়েন্স হওয়ার আগেই তো করেছেন। না, এখানে আমি একটা কথা বলতে চাই যে জেনোম সিকোয়েন্স হলো 2005 সালে, আর 2006 সালে আমরা যে পানির নিচে জলমগ্ন অবস্থায় ধান কিভাবে বেঁচে থাকতে পারে, ধানের গাছ, সেই মেকানিজম আবিষ্কৃত হলো। কিন্তু এখানে জেনোম সিকোয়েন্স কিন্তু ওই মেকানিজম আবিষ্কারকে সহায়তা করেছে। এবং একইভাবে 2009 সালে আবিষ্কৃত হয়েছে, যেমন আমাদের দেশে জলীয় আমন ধান পানি বাড়ার সাথে সাথে বাড়ে, তাই না, কয়েক মিটার পর্যন্ত বাড়তে পারে। এই যে পানি বাড়ার সাথে সাথে বাড়তে পারে, এই যে মেকানিজমটা, এটা কিন্তু আবিষ্কৃত হয়েছে, মানে পুঙ্খানুপুঙ্খরূপে জানা গেছে এটা হলো জেনোম সিকোয়েন্স আবিষ্কার হওয়ার পরেই। এবং সেইটাকে সাক্ষী রেখে এটা করা। এবং সম্প্রতি এই যে কয়েকদিন আগেই মাত্র প্রকাশিত হয়েছে নেচার সায়েন্টিফিক যে ইয়ে আছে, বিখ্যাত যে জার্নাল, কদিন আগে, এই 2015 সালে মাত্র কদিন আগে পাবলিশ হলো। সেটা হলো যে আমরা যে কাদার মধ্যে যখন বীজ বুনি, কাদার মধ্যে অক্সিজেনের পরিমাণ খুবই কম থাকে, ওই অবস্থায় যদি বীজ বোনা হয় তাহলে ধানের গাছ গজায় না। তো গজাতে পারে এমন কিছু কিছু জাতের সন্ধান পাওয়া গেছে, এবং এগুলো আমাদের প্রয়োজন আছে। যদি আমরা খরচ বাঁচাতে চাই তাহলে আমরা কাদার মধ্যে অনেক সময় বীজ বুনে দেবো লাগানোর পরিবর্তে। তো সেই অবস্থায় কিভাবে ধানের গাছ গজাতে পারে, অঙ্কুরোদ্গম হতে পারে, সেই ব্যবস্থাও কিন্তু জানা গেছে এই জেনোম সিকোয়েন্স হওয়ার পরপরই। আমরা বিভিন্ন রকম গবেষণা করতে পারি, কিন্তু তার পরিপূর্ণ ব্যাখ্যা পাওয়ার জন্য এই জেনোম সিকোয়েন্স আমাদেরকে বিশেষভাবে সাহায্য করছে। একটা সময় আমাদের দেশে হাজার হাজার ধানের জাত ছিল, কিন্তু এখন মানুষ কিন্তু জানে অল্প একটা ধানের নাম। এই ধানগুলো কোথায় গেল বা কেন চাষ হচ্ছে? ধানগুলো একেবারে যে বিলীন হয়ে গেছে তা না, ধানগুলো কৃষক পর্যায়েও কিছু আছে, আর আমাদের সংরক্ষণাগারে সেই ধানগুলো সংরক্ষণও করা হচ্ছে। তো যে বিষয়টি আসল কথা হলো যে আমাদের কম উৎপাদনক্ষম ধান অনেক ছিল, তো যখন বেশি উৎপাদনক্ষম ধান উদ্ভাবিত হয়েছে এবং কৃষক পর্যায়ে যখন সেটা চলে গেছে, তখন কম উৎপাদনক্ষম জাত যেগুলো আছে এটা স্বাভাবিকভাবেই কৃষক আর গ্রহণ করছে না এবং এটার চাষাবাদ করছে না। সবচেয়ে বড় কথা হলো যে আজকে থেকে 40 বছর আমাদের ধান এবং অন্যান্য খাদ্যশস্যের উৎপাদন যে হারে বৃদ্ধি পাচ্ছিল, সে হার এখন আর নাই। গত 40 বছর সারা বিশ্বের উৎপাদন বৃদ্ধি পেয়েছে 2.6 ভাগ হারে, এবং বাংলাদেশের উৎপাদন বৃদ্ধি পেয়েছে 3.2 ভাগ হারে। টোটাল খাদ্যশস্য না শুধু ধান? টোটাল খাদ্যশস্য, ধান, গম, এগুলো মিলে। কিন্তু এখন আর সেটা নাই। এখন এই বছর সারা বিশ্বের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে হার্ডলি 1% হারে, এবং বাংলাদেশে এখন 2-3 বছর ধরে 1.5 থেকে 2% হারে খাদ্যশস্যের উৎপাদন বাড়ছে। এটাকে যদি আমরা আমাদের রিকোয়ার্ড রেটে যদি বাড়াতে চাই, তাহলে কনভেনশনাল যে ব্রিডিং সিস্টেম সেটা দিয়ে এখন আর চলবে না। এর জন্য এখন জিন ম্যানিপুলেশন দরকার, এবং সেটার জন্যই আপনি যে প্রশ্নটা করেছিলেন একটু আগে, এবং সেটার জন্যই আমাদের এই ফ্রন্টিয়ার টেকনোলজিটাকে করায়ত্ত করা। কিন্তু এই যে আপনি বলেন উৎপাদন কমছে, এটির কারণ কি? মানে নগরায়ন বা আবহাওয়ার বৈরিতা, এগুলো না আরো কোনো কারণ? না, একটা ধান যেটা এখন খুব বেশি উৎপাদন হয়, বিভিন্ন কারণে আস্তে আস্তে ধানের উৎপাদনটা বা অন্যান্য ফসল উৎপাদনটা হ্রাস পায়। তখন নতুনভাবে এটার উপর গবেষণা করতে হয় এবং আপডেটেড করতে হয়। আর নগরায়ন এগুলো তো আছে, এর জন্য জমি চাষের বাইরে চলে যাচ্ছে। তারপরে আমাদের পানির সংকট শুধু বাংলাদেশেও হচ্ছে, সারা বিশ্ব, সারা পৃথিবীতেও হচ্ছে। তাছাড়া
মাটির গুণাগুণ আস্তে আস্তে হ্রাস পাচ্ছে। সুতরাং এই সবগুলোকে মোকাবেলা করার জন্য, এই সমস্যাগুলোকে মোকাবেলা করার জন্য এখন ফ্রন্টিয়ার মানে টেকনোলজি, একদিকে জনসংখ্যা বাড়ছে, অন্যদিকে জমির গুণাগুণ কমছে, উৎপাদন কমছে, আবাদি জমির পরিমাণ, জমিরও পরিমাণও কমছে, তাহলে এটা বড় চ্যালেঞ্জ। তো এটা একটা বড় চ্যালেঞ্জ, এবং এই চ্যালেঞ্জটা মোকাবেলা করার জন্য অতি আধুনিক ধানের জাত, অতি আধুনিক গমের জাত এটা আমাদের উদ্ভাবন করতে হবে, এবং এইটা করতে গেলে এই যে জেনোম সিকোয়েন্স হলো সেটা আমাদের জন্য যথেষ্ট সহায়ক। এবং আমি একটু যদি আপনার কাছে আসি, জীবনকৃষ্ণ বিশ্বাস, এই যে জিনোম সিকোয়েন্স হলো, আপনারা ধান গবেষণা ইনস্টিটিউট থেকে এখন নতুন পরিকল্পনা আপনাদের কি? আচ্ছা, আমি তার আগে একটু বলি যে এখানে স্যার বলছিলেন জাত বৈচিত্র্যের কথা। আসলে আমাদের দেশ ধান বৈচিত্র্যের দেশ। এখানে একসময় প্রায় 18,000 ধানের জাত চাষ হতে বলে আমাদের আগের দিনের বিজ্ঞানীরা বলে গেছেন। তারপরে 1984 সালের দিকে আমাদের একটা সার্ভে হয়, আমরা প্রায় 12,487টি ধানের জাতের নাম সংরক্ষণ করতে পারি। হয়তো সব ধান তখন ছিল না। তো এই আমাদের যে এখন যে জিন ব্যাংক আছে সেখানে প্রায় 8,000, এবং তার মধ্যে সম্পূর্ণভাবে দেশি হলো প্রায় 4,600 মতো, আর বাকি দিয়ে মোট 8,000। তো এই যে একটা সুখের বিষয় হলো যে এই জাতগুলো আমাদের এখন আছে, তো সব জাত নেই, এবং স্যার বলছেন যে সব জাত থাকবেও না। কারণ হলো যে আমাদের বেশি ফলন দরকার, প্রয়োজনের তাগিদেই আমাদের বেশি ফলন করতে হবে। এই জন্য স্বাভাবিকভাবে কৃষক ফলন যেখানে কম সেই জাত করতে চাইবে না, আগ্রহী হয় না। কিন্তু আমাদের যে দেশি জাতগুলো ছিল সেগুলোর মধ্যে প্রত্যেকটি জাতের কোনো না কোনো অনন্য বৈশিষ্ট্য ছিল। আমরা এই জায়গাটা থেকে আবার শুরু করব, আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, আমরা আজকে আলোচনা করছি ধানের বৈচিত্র্য নিয়ে, বিশেষ করে বাংলার ধান নিয়ে। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরে আসছি একটু পরেই। প্রিয় দর্শক, বিরতির পরে আবার স্বাগত চ্যানেল 24-এর নিয়মিত আয়োজন প্রাসঙ্গিকে। আমরা আজকে কথা বলছি বাংলার ধানের বৈচিত্র্য এই বিষয় নিয়ে। আমরা জনাব জীবনকৃষ্ণ বিশ্বাস, আপনার কাছে একটু যদি যাই, বিরতির আগে আপনি বাংলাদেশের ধানের বৈচিত্র্য নিয়ে কথা বলছিলেন, যে হাজার হাজার ধান এক সময় আমাদের ছিল, এখন আসলে খুবই অল্প ধানের নাম আমরা জানি, এবং আপনাদের সংরক্ষণে অনেক ধানের বীজ এখন রয়েছে বলে আপনি বলছিলেন। জি, আমাদের আমি বলেছি যে আমাদের যে একসময় আমাদের নামের যে সংগ্রহ সেই তালিকায় প্রায় 12,487টি নাম আছে, এবং সত্যিকার অর্থে আমাদের সংগ্রহে যে বীজ আছে সেটা হলো প্রায় 4,600-র মতো, আর বাকি যে প্রায় সমপরিমাণ আছে আমাদের বিভিন্ন জায়গা থেকে সংগৃহীত। তো এই যে সংগ্রহ, এটা শুধু না, কৃষকদের কাছে হয়তো গ্রামে এগুলো পাওয়া যাবে না, যেহেতু এগুলোর ফলন কম, স্বভাবতই তারা এগুলো করতে চাইবে না, তাদের প্রয়োজন মিলবে না, কিন্তু বিশেষ গুণের জন্য এগুলো অনেকেই চাষ করে থাকে। যেমন কালিজিরা ধান, বাসমতি বা বাদশাভোগ ধান, এগুলো অনেকে করবে। তাছাড়াও জায়গা বুঝে কোনো জায়গায় দেশি ধান ছাড়া অন্য ধান হয়তো হবে না, যেমন যেখানে পানি বেশি হয়, ধীরে ধীরে পানি বাড়তে থাকে, সেই জায়গায় তো যেটাকে আমরা জলি আমন ধান বলি, সেই জলি আমন ধানের আবাদ করা হয়, বিশেষ বিশেষ জায়গায় এগুলো করতে হয়। এই জায়গাগুলো ছাড়া বেশিরভাগ জায়গায় এখন আধুনিক ধানের আবাদ হয়ে থাকে। এখন বাংলাদেশে মোটা দাগে কত জাতের ধান এখন আবাদ হয়? যদি জাতের কথা বলেন, তাহলে আমি যদি জাত বৈচিত্র্য, যে জাত বলতে যেটা বুঝি, এখনো আমি বলবো যে আমরা যদি আউশ আমন বড় বলি সেটা কোনো জাত না, সেটা হলো মৌসুম। আর যে জাত বলি এখনো অনেক, আমাদের ধান গবেষণাতে এ পর্যন্ত প্রায় 76 জাতের ধান আবিষ্কার করেছে। তাছাড়া গ্রামের যে জাতগুলো বলা হয় যে জাতগুলো একেবারে নেই, তা ঠিক না। এই যে 76 প্রজাতি আপনারা আবিষ্কার করেছেন, সবগুলো কি কৃষক পর্যায়ে এখন আবাদ হচ্ছে? না, সব না, অনেক আছে যে পুরনো জাত, আবার কিছু নতুন যেগুলো জাতগুলো এখনো কৃষক পর্যায়ে যায়নি, হয়তো যাবে করছে। কিছু জাত হয়তো পুরনো হয়ে গেছে, অবসোলেট হয়ে গেছে, কিছু জাত খুবই জনপ্রিয়, এইভাবে আছে আর কি। তো একটা প্রশ্ন আমি যদি করি, যে আমাদের এই ধানের অদ্ভুত সুন্দর সব নাম, ধরেন পারাঙ্গি, সোনামুখী, রাধুনী পাগল। এখন রাধুনী পাগল ধানটা কোন একজন কৃষক যদি চায় যে সে তার জমিতে আবাদ করবে, সে কি করবে? মানে তার কাছে তো বীজ নাও থাকতে পারে। হ্যাঁ, কয়েক বছর আগে এরকম একটা টিভি প্রোগ্রামে দেখেছিলাম যে রাধুনী পাগল ধান নেই তো আমার নানি আর ভাত খাবে না। তো আসলে নানির পছন্দ ছিল রাধুনী পাগল, হয়তো সে জাত হয়তো নেই, কিন্তু আমাদের বিজ্ঞানীরা সুযোগ মতো সেই রাধুনী পাগলের জাত আমাদের যে জিন ব্যাংক আছে সেখানে সংরক্ষণ করে রেখেছে। এবং আমি মনে করি
এরকম বেশ কিছু আমি বললাম তো যে এখন সেই আমাদের কৃষক, কোন একজন কৃষক যদি হ্যাঁ সে ইচ্ছা করলে আবাদ উনি করতে উনি চান, সংগ্রহ করতে পারবেন, আমাদের আচ্ছা। এখানে আছে। তবে আমাদেরকে জানাতে হবে, আমরা যে সংরক্ষণ করি খুবই কম পরিমাণে, জি, হয়তো তাকে বলতে হবে, তারপরে আমরা হয়তো সেখান থেকে বীজ বর্ধন করে বেশি করে হয়তো তাকে দেব, উনিও ভাবে বীজ বর্ধন করে উনি ওনার মতো করে চাষ করবেন, এভাবেই চলবে আমাদের। আমি যে কথা বলছিলাম যে জাত বৈচিত্র্য এবং জেনোম সিকোয়েন্সের কথা বলা হচ্ছিল, আমাদের প্রত্যেকটি দেশি ধানের মধ্যে বিশেষ বিশেষ বৈশিষ্ট্য আছে এবং আমাদের উদ্দেশ্য হলো যে ওই বৈশিষ্ট্যগুলো আমাদের আধুনিক জাতের মধ্যে নিয়ে আসা। যেমন কোনো কোনো ধান খরা সহ্যশীল, কোনো কোনো ধান হয়তো জলাবদ্ধতা সহ্য করে, কোনো কোনো ধান লবণ সহিষ্ণু, এরকম বিভিন্ন আছে। আমরা যখন পরীক্ষা করি আমাদের দেশি জাতের এই জাতগুলোর মধ্যে এগুলো পাই। তো সুখের বিষয় হলো যে যে সাম্প্রতিককালে যে আমাদের যে জেনোম সিকোয়েন্স হলো, এর মধ্যে প্রায় 3000 জাতের জেনোম সিকোয়েন্স হয়েছে। এর মধ্যে আমাদের বাংলাদেশের আমাদের যে ভূখণ্ড, এর মধ্যে প্রায় 186টি জাত এর জেনোম সিকোয়েন্স হয়ে গেছে। এবং তার মধ্যে আমাদের পরিচিত অনেক জাতি আছে, যেমন জাগলি বড়, যেমন কার্তিক, কৈকা, লক্ষ্মী দিঘা, তারপরে হিজল দিঘা, কাসা, মাতাঙ্গা, তারপরে পরাঙ্গি, হ্যাঁ, গান্ধী শাইল। এখন এই ধানগুলো আপনার আধুনিক যে ধান, তার সঙ্গে এটার কি কোনো ক্রস করা সম্ভব এরকম? সেটা আমি যখন জানবো, এমনিতে আমরা মানে অন্ধভাবে ক্রস করতে পারি। একদিন যে কনভেনশনাল বা ঐতিহ্যগতভাবে যে ক্রস করা হতো, ওটা তো অনেকটা অন্ধভাবেই করা হতো। কিন্তু এখন যদি আমরা জানতে পারি যে কোন ধানের বৈশিষ্ট্যের মধ্যে বৈশিষ্ট্যগুলো কোথায় কিভাবে আছে, আমরা যে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের কথা আমরা আজকে শুনি, যেটাকে স্যার বলছেন যে ফ্রন্টিয়ার সায়েন্স, সেটাকে যদি আমি অ্যাপ্লাই করতে চাই, তাহলে অবশ্যই আমাকে জানতে হবে যে আমি যদি মনে করি যে আমাদের যদি আমি বিরোহী ধান, আমি মনে করি যে আমি একটা আধুনিক ধানের উচ্চ ফলনশীল বিরোহী ধান উদ্ভাবন করব, তাহলে বিরোহী ধানের জেনোম সিকোয়েন্স কিন্তু আমার জানা হয়ে গেছে। একটু এই বিষয়ে আমি একটু ডক্টর জাহাঙ্গীর আলম আপনার কাছে আসতে চাই। এই যে জিনোম সিকোয়েন্স হলো ধানের, এখন এইটিকে এগিয়ে নেওয়ার জন্য সরকারের আসলে কি করণীয়? দেখুন, জেনোম সিকোয়েন্স করে নেওয়াটা এটাই সব কথা না। এর রেজাল্টগুলোকে আমার ডিজায়ার্ড কোয়ালিটির ভ্যারাইটি করার জন্য গবেষণা করতে হবে, এবং এটা শুরু, গবেষণা আরও অনেক দূর এগিয়ে যেতে হবে। এবং তার জন্য এই যে ফ্রন্টিয়ার টেকনোলজিটা করায়ত্ত করতে হবে, তার জন্য এই গবেষণাটা খুবই ব্যয়বহুল এবং এর জন্য অত্যাধুনিক যন্ত্রপাতির দরকার, অনেক কেমিক্যালস, রিয়েজেন্টস এগুলোর দরকার, এবং বিশেষ করে যে আমাদের বিজ্ঞানী তাদেরকে আরও প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। আমি জানি যে আমাদের সহকর্মীরা যারা বেরিতে আছেন, বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, অনেক দক্ষ, অনেক প্রশিক্ষণ প্রাপ্ত, কিন্তু জ্ঞান বিজ্ঞান তো থেমে নেই। সারা বিশ্বে প্রতিদিন প্রতি মুহূর্তে নিরন্তর এটা বেড়ে যাচ্ছে। কাজে তাদেরকে আপডেটেড থাকতে হবে। শুধু বাংলাদেশ ধান গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানীরাই নয়, আমাদের ময়মনসিংহে আমাদের নিউক্লিয়ার এগ্রিকালচার ইনস্টিটিউট আছে, তারপরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আছে, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, যেখানে এই নিয়ে অনেক কাজ হচ্ছে। কাজে তাদের সবাইকেই আপডেটেড করতে হবে। শুধু ধানের ক্ষেত্রে কেন বলি বা গমের জন্য কেন বলি, আমাদের যে অন্যান্য খাদ্যশস্য যেগুলো প্রোটিন সমৃদ্ধ, মাছ, মাংস, ডিম, এগুলোর ক্ষেত্রে আমাদের অনেক, এখানে তো এই ধরনের কাজ অনেক করার আছে, ওখানেও জেনোম সিকোয়েন্সিং করা দরকার আছে। এবং তার জন্য আমাদের ইনস্টিটিউটগুলোতে এর জন্য যেমন বাংলাদেশ লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউট, তারপরে বাংলাদেশ ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট, এগুলোকে মহিষের জিনোম সিকোয়েন্স হয়েছে, মহিষের জেনোম সিকোয়েন্স হয়েছে, একটা বেসরকারি প্রতিষ্ঠান একটা কাজ করেছে, চায়নার সঙ্গে মিলিতভাবে কাজটা করেছে, কিন্তু এটা তো খুব অল্প একটা ছোট একটা অংশ, কিন্তু এটা বিরাট এরিয়া নিয়ে আমাদের এর জেনোম সিকোয়েন্সিং দরকার, বিভিন্ন পশু পাখির জন্য, মাছের জন্য। এটি আপনি বলছেন উৎপাদন বাড়ানোর স্বার্থে, উৎপাদন বাড়ানোর স্বার্থে, নতুন জাত উদ্ভাবনের স্বার্থে এটা আমাদের দরকার। কাজেই শুধু ধানের জন্য নয়, শুধু গমের জন্য নয়, আমাদেরকে খাদ্যের অন্যান্য অংশে আমাদেরকে এর জন্য ফ্রন্টিয়ার টেকনোলজি করায়ত্ত করা দরকার, এবং তার জন্য আমাদের যে গবেষণা প্রতিষ্ঠানগুলো আছে এবং যেই বিশ্ববিদ্যালয়গুলো এই নিয়ে কাজ করছে, তাদেরকে এম্পাওয়ার্ড করা দরকার।
একটা বিষয়, এই বাংলাদেশের সবসময় আমরা বলি বা শুনি যে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, এইখানে ধানের অবদান আসলে কতটুকু? আপনাদের দুজনের কাছেই প্রশ্নটা। বাংলাদেশ খাদ্যে স্বয়ংভর কথাটা পুরোপুরি সত্য না হলেও স্বয়ংভরতার কাছে আছে, এটা হলো একটা জবাব। তবে খাদ্যশস্য উৎপাদনের ক্ষেত্রে আমরা অনেক এগিয়েছি, যেটা গত 40 বছর আগে যেখানে আমরা 1 কোটি টন খাদ্যশস্য উৎপাদন করতাম, এখন প্রায় 4.25 কোটি টন খাদ্যশস্য আমরা উৎপাদন করছি। কিন্তু মানে আমাদের চাহিদার সঙ্গে গ্যাপ কতটুকু? তারপরেও আমরা বাইরের থেকে আমদানি করছি। এই বছরও আমাদের প্রায় 53 লাখ টন খাদ্যশস্য আমদানি করতে হয়েছে। যখন আমদানি করি তখন আমরা খাদ্যে স্বয়ংভর হয়ে গেছি, কথাটা একটু কন্ট্রাডিক্টরি মনে হয়, কিন্তু এটার গভীরে যাওয়া দরকার। ধরুন আমরা যদি জনপ্রতি বছরে 152 কেজি খাদ্যশস্যের দরকার, সেই হিসাবে যদি হিসাব করি, আমাদের মানুষের খাদ্য প্লাস আমাদের যে ওয়েস্টেজ, সিড, এইসব মিলিয়ে প্রায় খাদ্য তো পশু পাখিও খাবে, শুধু তো মানুষের জন্য না। 3 কোটি টন খাদ্যশস্যের দরকার। কিন্তু এটা হলো বিবিএস এর হিসাব। আমরা যদি খাদ্য অধিদপ্তরের হিসাবটা নিই, তারা বলছে যে 185.8 বা 186 কেজি খাদ্যশস্যের দরকার। তাহলে আমাদের প্রায় 343 লাখ টন খাদ্যশস্য, সেই পরিমাণ ধান আমরা উৎপাদন করছি। এর সঙ্গে যদি আপনি চিন্তা করেন, এর সঙ্গে যদি আমাদের পশু পাখির খাদ্য, গরু মহিষ খাচ্ছে, মানে ছাগল ভেড়া খাচ্ছে, তারপরে ইঁদুর বাদুর কিছু খাচ্ছে, এগুলোকে যদি আমরা যোগ করি, তাহলে দেখা যাবে যে আমাদের খাদ্যশস্যের চাহিদা আরো অনেক বেশি। কাজে এই ক্ষেত্রে আমরা যে আমদানি করছি সেটাকে বোঝা যায় যে এইটুকু আমাদের হয়তো ঘাটতি আছে। পুরাটা যদি চিন্তা করি তাহলে আমাদের ঘাটতি আছে। তবে একটা সহজ হিসাব আপনাকে আমি দিই, আমাদের এখন জনসংখ্যা বাড়ছে 1.4% হারে, এবং আমাদের যে আয় বাড়ছে এবং ইনকাম ইলাস্টিসিটি, সেই দিক থেকে চিন্তা করলে তাহলে আমাদের দেখা যায় যে 1.8% হারে আয় বাড়ার জন্য খাদ্যশস্যের চাহিদা বাড়ছে। তাতে করে আমাদের প্রতি বছর খাদ্যশস্যের চাহিদা বৃদ্ধি পাচ্ছে প্রায় 3%। সেই ক্ষেত্রে অতি সম্প্রতি আমাদের যে খাদ্যশস্য উৎপাদনের যে প্রবৃদ্ধি, গ্রোথ রেট, এটা 1.5 থেকে 2%। তার মানে একটা বড় ঘাটতি। এই যে গ্যাপটা আছে, এই গ্যাপটা আমরা বাইরে থেকে আমদানি করি। এবং আমরা বিরতির পরে আরেকটু জানতে চেষ্টা করব জনাব জীবন কৃষ্ণ বিশ্বাস আপনার কাছে, যে এই যে এখন চ্যালেঞ্জ আমাদের সামনে, একদিকে খাদ্য ঘাটতি, অন্যদিকে আমাদের জলবায়ু পরিবর্তন, এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য আপনারা কি উদ্যোগ নিচ্ছেন? প্রিয় দর্শক, আর একটা বিরতি নিচ্ছি। আজকে আমরা আলোচনা করছি বাংলাদেশের ধান, এই বিষয় নিয়ে। ফিরছে একটু পরে, আমাদের সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, আবারও স্বাগত প্রাসঙ্গিকে। আমরা আজকে আলোচনা করছি ধানের বৈচিত্র্য বা বাংলার ধান, এই বিষয় নিয়ে। জনাব জীবন কৃষ্ণ বিশ্বাস, আপনার কাছে একটু যদি জানতে চাই যে এখন বাংলাদেশের সামগ্রিক কৃষি একটা বড় হুমকির মুখে বলা হয়, কেননা কৃষি জমি কমে যাচ্ছে, ঘরবাড়ি উঠে যাচ্ছে, মানুষ বাড়ছে, তার সঙ্গে যোগ হয়েছে বৈশ্বিক উষ্ণায়নের কারণে জলবায়ু পরিবর্তন। তো এইসব বাস্তবতায় আপনারা, মানে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কি করছেন আসলে ধানের বৈচিত্র্য রক্ষা বলেন, ধানের উৎপাদন বাড়ানো বলেন, এই ইস্যুতে? আমি জনসংখ্যা বৃদ্ধি বা জমি কমে যাওয়া, এগুলো সত্যি কথা বলেছেন, ওই চ্যালেঞ্জের কথা আর বলছি না। আমি শুধু বলতে চাচ্ছি যে আমরা ধান বিজ্ঞানী হিসেবে এই চ্যালেঞ্জ, কি চ্যালেঞ্জ আমাদের সামনে, সেগুলো আমি তো বলবো যে অবশ্যই বৈরী পরিবেশ, যেহেতু ধীরে ধীরে প্রকৃতি গরম হয়ে যাচ্ছে, যার ফলে যে পরিবর্তন হওয়ার, বৈরী পরিবর্তন আমাদের আসছে, এর জন্য আমাদের বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছে, তাপমাত্রা বাড়ছে, খরার পরিমাণও বাড়ছে, এমনকি এক্সট্রিম টেম্পারেচার যেটা বলা হয়, সেটাতে উচ্চ তাপমাত্রা বাড়ার সাথে সাথে কখনো কখনো ঠান্ডার পরিমাণও বাড়ছে, এবং উপকূলীয় এলাকায় লবণাক্ততা বাড়ছে। হ্যাঁ, লবণাক্ততা বাড়ছে। এবং আমরা অলরেডি জানতে পেরেছি যে আমাদের সমুদ্রের উচ্চতাও কিছু কিছু হারে বাড়ছে। তো এগুলো আমাদের জন্য আসলে হুমকি স্বরূপ। এবং তাছাড়াও আমাদের মানে উপর্যুপরি
মানে আধুনিক কৃষি প্রযুক্তির ফলে মাটির স্বাস্থ্য আস্তে আস্তে সংরক্ষণ করা একটু কষ্টকর হয়ে যাচ্ছে। এগুলো আসলে আমাদের জন্য চ্যালেঞ্জ, এবং এই চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্যই আমরা পাশাপাশি খরা সহনশীল ধান, লবণাক্ততা সহনশীল ধান, জলাবদ্ধতা সহনশীল ধান যদিও আমরা এখনো পর্যন্ত উদ্ভাবন করতে পারিনি, তবে আমরা প্রায় কাছাকাছি গবেষণা চলছে। তবে জলমগ্নতা সহনশীল ধান আমরা অলরেডি ইতিমধ্যে এই জলমগ্নতা সহিষ্ণু ধান বলতে কি একদম ধানটা যদি ডুবে থাকবে প্রায় 2 সপ্তাহ যদি পানির নিচে ডুবে থাকে, এবং ক্ষেত্র বিশেষে 2 থেকে 3 সপ্তাহ যদি ডুবে থাকে অনেক ক্ষেত্রে, তাহলে এটা আবার পানি চলে বেঁচে থাকবে। তবে যদি এর থেকে বেশি হয় তাহলে হয়তো থাকবে না, কিংবা পানিতে যদি প্রচুর পরিমাণ ঘোলা থাকে, যদি পানিতে যদি অন্যান্য যে সমস্ত পানির যে পিএইচ যেটা বলা হয় পানির অম্লমান যদি হেরফের হয়, তাহলে হয়তো অক্সিজেনের পরিমাণ যদি কম থাকে তাহলে হয়তো বাঁচবে না। আপনারা এই যে ধানগুলো আবিষ্কার করছেন, খরা সহিষ্ণু, লবণাক্ততা সহিষ্ণু, ইভেন আপনি বললেন জলমগ্ন সহিষ্ণু ধান, এই যা ধানগুলোর উৎপাদন কেমন আসলে, মানে কৃষকদের কাছ থেকে সাড়া কেমন পাচ্ছেন আপনারা? এগুলো আসলে কৃষকদের থেকে যথেষ্ট সাড়া পাওয়া যাচ্ছে। তো যে এলাকায় ধান আশাই করা যেত না, হয়তো সাধারণ ধান, হয়তো বিয়ার 11 ধান, এই ধান হয়তো লাগানোর পরে ডুবে যাওয়ার পরে সে ধান হয়তো আসেনি, ঘরে আসেনি, হয়তো নষ্ট হয়ে গেছে। কিন্তু এখানে যদি আমি জলমগ্ন সহনশীল কোনো জাত আমি লাগাতে পারি, যেমন বিরিধান 51, বিরিধান 52 বা বিনা ধান 11, জলমগ্ন সহনশীল খুবই ভালো ধান, এগুলো যদি কৃষক যদি পায়, হাতে বীজ পায় এবং সে যদি লাগাতে পারে, তাহলে পানিতে ডুবে যাবে কিন্তু তারপরে আবার জাগবে এবং ধান হবে। এবং আমরা মনে করি যে স্বাভাবিক অবস্থায় পানিতে না ডুবলে যে পরিমাণ ফসল হতো তার থেকে একটু কমে যাবে, কিন্তু কৃষক একেবারে লোকসানের ওখানে যাবে না, এবং যথেষ্ট মানে অর্থনৈতিকভাবে সে যাতে মানে সহনশীল পর্যায়ের ফলন পাবে। আমরা একটু ডক্টর জাহাঙ্গীর আলম আপনার কাছে যাই। আমরা অনেক চ্যালেঞ্জের কথা বলি সবসময়, এই প্রাকৃতিক চ্যালেঞ্জের সঙ্গে আর একটা বড় চ্যালেঞ্জ গ্যাস বিদ্যুৎ, অর্থাৎ উৎপাদন পর্যায়ে সম্প্রতি গ্যাস বিদ্যুতের দামও বেড়েছে। এটি কৃষি পর্যায়ে, কৃষকদের পর্যায়ে কিরকম প্রভাব ফেলতে পারে? দেখুন, আমাদের ইলেকট্রিসিটির দাম বৃদ্ধি কারণে আমাদের পানি সেচের জন্য কৃষকের যে খরচ সেটা বেড়ে যাবে, কারণ এখনো 30 থেকে 40% ডিপ টিউবওয়েল, শ্যালো টিউবওয়েল এগুলো ইলেকট্রিসিটির দ্বারা পরিচালিত। আর গ্যাসের দাম বৃদ্ধি পাওয়াতে তাৎক্ষণিকভাবে যেটা হবে সেটা হলো যে পরিবহন খরচটা বেড়ে যাবে, এবং পরিবহন খরচ যখন বেড়ে যায় তখন বাজারের দাম বাড়বে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে কৃষকের যে প্রফিট, লাভ, সে লাভ অংশটা কমে যাবে। তো কৃষক সেদিক থেকে লাভবান হবে না তেমনটা। আরেকটা জিনিস হলো যে সাম্প্রতিককালে আমরা জানি, আপনিও জানেন যে তেলের দাম আন্তর্জাতিক বাজারে বিপুলভাবে কমে গেছে। যেটা $130-40 ছিল সেটা এখন $40 নেমে এসছে। তো সেটা তো আগে অ্যাডজাস্ট করা দরকার ছিল, এবং সেটা অ্যাডজাস্টমেন্টের জন্য সব মহল থেকে কথাবার্তা হচ্ছে। অর্থনীতিবিদ অনেকদিন ধরেই বলছেন, আমরা অনেকবার বলেছি, আপনাদের এখানেও বলেছি। তো এই ক্ষেত্রে সেটা অ্যাডজাস্টমেন্ট করে তারপর যদি প্রয়োজন হতো তাহলে হয়তো করা জাস্টিফাইড ছিল, কিন্তু সেটা না করে হুট করে এটা দাম বৃদ্ধি এই সময়ে, এটা আমার মনে হয় খুব সুবিবেচনা প্রসূত হয়েছে। এবং এই কারণে আমরা সবসময় প্রত্যেক বছরই দেখি কৃষকরা আন্দোলনও করেন, ন্যায্য দাম পান না, এই কারণে সেখানেও একটা বড় ধরনের চাপ পড়বে। ন্যায্য দাম কথাটা ঠিক পায় না, এটা ঠিক আছে, কিন্তু সরকারের তরফ থেকে যে ন্যায্য দাম দেয়া হচ্ছে না তেমনটি কিন্তু না। যেমন সবশেষে যে বড় প্রকিউরমেন্ট প্রাইস যেটা ডিক্লেয়ার করা হলো, সেটা 22 টাকা ধান প্রতি কেজি ধরা হয়েছে, যেটা প্রোডাকশন কস্ট বিড়ির সায়েন্টিস্টরাই সেটা নির্ধারণ করেছে যে 20 টাকা। এবং চাল যেটা 32 টাকা ধরা হয়েছে, সেটার উৎপাদন খরচ হলো 27.5। কাজে এখানে একটা প্রফিট মার্জিন কৃষকের জন্য আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে প্রকৃত প্রস্তাবে কৃষক সেটা পায় না। যেখানে 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 আপনার ধানের দাম যেটা প্রতি মণ নির্ধারণ করা হয়েছে সরকারি পর্যায়ে 880 টাকা, সেটা কৃষক পর্যায়ে 550-600 এরকম পাওয়া যায়, এর বেশি কৃষকরা পায় না। তো এর জন্য আসলে আমাদের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার একটা প্রধান ইয়েটা ছিল যে সরকারি পর্যায়ে বেশি করে ধান কেনা। কিন্তু আমরা কতটুকু ধান কিনছি
সেটা মাত্র 1 লাখ টন ধান এবার আমরা কেনার কথা বলেছি। আসলে আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ, এবং আপনাদের দুজনকে ধন্যবাদ। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। প্রিয় দর্শক, আজকে আমরা বাংলার ধান নিয়ে আলোচনা করলাম। আমরা আশা করব অনেক চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জকে মোকাবেলা করেই এগিয়ে যাবে আমাদের কৃষি। সেই আশাবাদ রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।